বলছে মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স। মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স, এই যে মলিকুলার মানে হচ্ছে অনেকগুলো, অর্থাৎ এই যে ইনহেরিটেন্স আছে, এই ইনহেরিটেন্স অর্থাৎ বংশগতির যে মানে মলিকুলগুলির বেসিক্স নিয়ে আলোচনা করা হচ্ছে। তো প্রথম হচ্ছে নিউক্লিওটাইড। এবার নিউক্লিওটাইড হচ্ছে কী বলতো, নিউক্লিওটাইড হচ্ছে প্রথমে নাইট্রোজেন বেস শুনেছ, নাইট্রোজেন বেস শুনেছ, এই যে নাইট্রোজেন বেস। নাইট্রোজেন বেস কী দিয়ে তৈরি? পিউরিন আর প্রিমিডিন। পিউরিন আর প্রিমিডিন। পিউরিন হচ্ছে এজি আর প্রিমিডিন হচ্ছে সিইউটি কাট। সিইউটি হচ্ছে পাইরিমিডিন। পিউরিন আর পাইরিমিডিন দুটা। পিউরিন হচ্ছে অ্যাডেনিন গুয়ানিন, আর সাইটোসিন, ইউরাসিল আর থাইমিন হচ্ছে পাইরিমিডিন। বুঝা গেল? প্রিমিডিন আর পাইরিমিডিন হচ্ছে কি নাইট্রোজেন বেস। এই নাইট্রোজেন বেসের সাথে পেন্টোজ সুগার। পেন্টোজ সুগার কী হবে? এরকম 5 কার্বনওয়ালা, এরকম 5 কার্বন থাকবে এরকম, আর এখানে অক্সিজেন থাকবে একটা, দুটো, তিনটে, চারটে, আর এখানে একটা কার্বন থাকবে। এখানে ডাইরেক্টলি OH যুক্ত থাকবে, অ্যালকোহলের OH যুক্ত থাকবে, আর এই নিচের হাতগুলোতে H যুক্ত থাকবে, ওপরেগুলোতে OH থাকবে, নিচে OH থাকবে, ওপরে H থাকবে, এরকম থাকবে। তো এটা হচ্ছে পেন্টোজ সুগার, মানে হচ্ছে পেন্টোজ সুগার মানে হচ্ছে 5 কার্বন যুক্ত সুগার। না, ও থাকবে, এখানে একটা কার্বন থাকবে, 1 2 3 4 5, এইভাবে নামকরণ করতে হবে, 5 কার্বন যুক্ত সুগার। আর এখানে এর সাথে একটা যুক্ত থাকবে ফসফেট আয়ন। কী থাকবে? ফসফেট আয়ন, একটা ফসফেট আয়ন যুক্ত থাকবে। আর এখানে এই যে OHটা ছিল, এখানে যে OHটা আছে, এখান থেকে যদি একটা অক্সিজেন বেরিয়ে যায় তাহলে হলো ওটা ডিএনএ। হ্যাঁ, অক্সিজেন যদি বেরিয়ে যায় তাহলে ওটা কী হলো? ডিএনএ। কী বলতো? ডিঅক্সি, মানে অক্সিজেনের অভাব, অক্সিজেন কম, ডিঅক্সি, অক্সিজেন কম, তাহলে এখান থেকে ডিএনএ। আর যদি অক্সিজেন থাকে তাহলে হচ্ছে আরএনএ। অক্সিজেনের উপস্থিতিতে এটা হচ্ছে আরএনএ, আর অক্সিজেন যদি বেরিয়ে যায় তাহলে কী হবে? ডিএনএ। বুঝতে পারো? ডিএনএ আরএনএর মধ্যে পার্থক্য, একটা অক্সিজেন কম থাকে কাতে? ডিএনএ। তো ওই জন্য ডিঅক্সি, অক্সিজেন কম। আর আরএনএর ক্ষেত্রে দুটাই কি নিউক্লিক অ্যাসিড, কিন্তু এটা কি ডিঅক্সি, আর এটা রাইবোজ। এটা রাইবোজ আর এটা ডিএনএটা ডিঅক্সি, মানে একটা অক্সিজেনের অভাব, একটা অক্সিজেনের অভাব। এটা কি এখানে যেটা সুগার থাকবে সেই সুগারের নাম হচ্ছে রাইবোজ, রাইবোজ নিউক্লিক অ্যাসিড। আর এটা ডিঅক্সি রাইবোজ নিউক্লিক অ্যাসিড। আর এখানেও রাইবোজ, কিন্তু কি এটা কি ডিঅক্সি, একটা অক্সিজেনের অভাব। রাতে দুধ খাবো না, তো দুধ থেকে কি ইউ ইউ থাকবে না, এটা কি ইউ থাকবে না। আর রাতে টি থাকবে না, কি থাকবে না? রাতে টি থাকবে না। ডিএনএতে টি থাকবে না, আরএনএতে টি থাকবে না, ডিএনএতে ইউ থাকবে না। রাতে এই দুধ খাবো না। এটা থেকে মনে রাখা যাবে যে আরএনএ আর ডিএনএ, আরএনএ আর ডিএনএ। এবার নিউক্লিওটাইড, অনেকগুলো নিউক্লিওটাইড, দেখো অনেকগুলো নিউক্লিওটাইড দিয়ে যুক্ত হবে, অনেকগুলো নিউক্লিওটাইড নিয়ে তৈরি হবে কি নিউক্লিক অ্যাসিড তৈরি হবে। নিউক্লিক অ্যাসিড অনেকগুলো, নিউক্লিক অ্যাসিড তৈরি হলো অনেকগুলো নিউক্লিক, আর এই নিউক্লিক অ্যাসিড থেকে তৈরি হবে ডিএনএ আর আরএনএ। এই নিউক্লিক অ্যাসিড থেকে তৈরি হবে ডিএনএ আর আরএনএ। তাহলে প্রথমে কী বললাম? প্রথমে তাহলে কী বললাম? নাইট্রোজেন বেস। নাইট্রোজেন বেস দু রকমের, পিউরিন আর প্রিমিডিন, এজি, হ্যাঁ, আর সিইউটি, হ্যাঁ। আরএনএতে এই যে এটা পিউরিন আরএনএ হোক ডিএনএ হোক দুটোই সেক, কিন্তু পাইরিমিডিনের ক্ষেত্রে কি ডিএনএতে ইউ থাকে না, আর আরএনএতে টি থাকে না। ডিএনএতে ইউ থাকে না, আরএনএতে থাকে না। বুঝা গেল? থাকে না। নাইট্রোজেন বেস, তারপর হচ্ছে পেন্টোজ সুগার, আর এখানে করে একটা ফসফেট লাগিয়ে দিয়ে এটা কি হলো? নিউক্লিওটাইড হয়ে গেলো। নিউক্লিওটাইড। এবার অনেকগুলো নিউক্লিওটাইড, এরকম অনেকগুলো নিউক্লিওটাইড একসাথে যুক্ত হয়ে নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক কী হলো? তাহলে নিউক্লিওটাইডের পলিমার। পলিমার মানে জানো? পলিমার হচ্ছে অনেক, পলিমার মানে অনেকগুলো, তো নিউক্লিওটাইডের পলিমার যুক্ত হচ্ছে কি নিউক্লিক অ্যাসিড। আর নিউক্লিক অ্যাসিড থেকে তৈরি হবে ডিএনএ বা আরএনএ। বুঝলো? ডিএনএ বা আরএনএ। তাহলে কী বললাম?
নাইট্রোজেন বেস লাগবে। নাইট্রোজেন বেস কী লাগবে? পিউরিন আর পিউরিডিন, এজি আর সিউটি। আর এতে ইউ থাকে না ডিএনএতে, টি থাকে না আরএনএতে। আর কি একটা পেন্টোজ সুগার থাকবে 5 কার্বনযুক্ত, 5 করে সুগার। তারপরে কি এখানে পেন্টোজ যুক্ত থাকবে। এখানে যে অক্সিজেনটা থাকবে, এখানে যে ওএইচটা থাকবে, এখান থেকে যদি অক্সিজেন বেরিয়ে যায় তাহলে ডিঅক্সি, অক্সিজেনের কম, তাহলে ডিএনএ। আর যদি না বেরোয় তাহলে আরএনএ। বুঝা গেল? ডিঅক্সি যদি না বেরোয় তাহলে আরএনএ। বলছে ডিএনএর প্রথম যে আবিষ্কার করেছিল, ডিএনএর প্রথম যে আবিষ্কার করেছিল, হ্যাঁ, ও নাম দিয়েছিল নিউক্লিন। নাম কি দিয়েছিল? নিউক্লিন। ওর নাম দিয়েছে নিউক্লিন। কী নাম? ফ্রেড রিচ মেইসার। ফ্রেড রিচ মেইসার নাম দিয়েছিল। কী দিয়েছিল? নিউক্লিন। যে প্রথম আবিষ্কার করেছিল ডিএনএ, ফ্রেডরিচ মেইসার নাম দিয়েছিল প্রথমে। তারপর ডাবল হেলিক্স। ডাবল হেলিক্স মানে কি বলতো? এই যে এটা ধরো সিঁড়ি আছে, এটা এটা ধরো সিঁড়ি আছে, সিঁড়ি থাকে না এরকম, সিঁড়ি থাকে না এরকম, সিঁড়ি থাকে না এরকম। তো যে সিঁড়ির মতো আছে, সিঁড়ির মতো এই মইগুলো থাকে না, মইয়ের মতো। তো এটা স্ট্রাকচার প্রথম যে দিয়েছিল সেটা হচ্ছে অটসন অ্যান্ড ক্রিক। এই স্ট্রাকচার দিয়েছিল, এই স্ট্রাকচারটা দিয়েছিল অটসন অ্যান্ড ক্রিক। অটসন অ্যান্ড ক্রিক। আর ডিএনএ সাধারণত কী বলতো অ্যাসিডিক নেচার হয়। কেন? এটা এটা থাকে, তো এই কার্বন থাকে, এখানে একটা ফসফেট গ্রুপ থাকে। এই বাকি এইটুকুটা হচ্ছে নিউট্রাল, না অ্যাসিডিক না বেসিড। কিন্তু ফসফেটটা যেহেতু অ্যাসিডিক নেচার, তো পুরো ডিএনএটাকে কী করে? অ্যাসিডিক করে দেয়। ফসফেটটা যেহেতু অ্যাসিডিক নেচার, তো কী হয়? পুরো ডিএনএটাকে অ্যাসিডিক করে তোলে। বুঝা গেল? তো ডিএনএ নেচার হচ্ছে অ্যাসিডিক। এবার হচ্ছে ডিএনএ। হ্যাঁ, ডিএনএ হচ্ছে এরকম সিঁড়ির মতো থাকে, কিন্তু ডিএনএ এরকম সোজা থাকে না। কী করে বলো তো? এরকম করে ধরো প্যাচ দিয়ে দাও, ধরো এরকম এরকম প্যাঁচ এরকম থাকে, তো এরকম ধরো প্যাঁচ দিতে হয়, এরকম প্যাঁচ দিতে মানে মুচড়ে দাও একটা সিঁড়িকে। ধরো মুচড়ে দাও, মুচড়ে দিলে কী হবে? গোল এরকম মুচড়ে যাবে, গোল গোল হয়ে যাবে। তো ওইরকম হচ্ছে ডিএনএ, মুচড়ে দিলে এরকম হয়ে যাবে, এরকম হয়ে যাবে মুচড়ে দিলে। তো এগুলো যে মাঝে মাঝে আছে, এগুলো হচ্ছে নাইট্রোজেন বেস। এগুলো নাইট্রোজেন বেস, এগুলো শুধু কি নাইট্রোজেন। আর বাইরে যে দেখছো সেটা হচ্ছে ব্যাকবোন। এইটুকুটা হচ্ছে ব্যাকবোন। এই যে ফসফেট আর সুগার হচ্ছে ব্যাকবোন। ফসফেট আর সুগার হচ্ছে ব্যাকবোন, অর্থাৎ বাইরের স্তর। ফসফেট আর সুগার হচ্ছে বাইরের স্তর। আর ভিতরে শুধু নাইট্রোজেন বেস। এই যে ভিতরে শুধু এটিজিসি, এটি ভিতরে এগুলো শুধু নাইট্রোজেন বেস। আর বাইরের এই যে এগুলো হচ্ছে ব্যাকবোন। ব্যাকবোন কী দিয়ে তৈরি? ফসফেট আর সুগার দিয়ে তৈরি। এই যে একটা নাইট্রোজেন বেস দুটো যুক্ত আছে। এদের মধ্যে যে দূরত্ব, সেটা হচ্ছে 3.4 অ্যামস্ট্রং। 3.4 3.4 এদের মধ্যে যে দূরত্ব, সেটা হচ্ছে 3.4 অ্যামস্ট্রং। তো এই দুটো, যদি বলি দুটো বেস পেয়ার মধ্যে, তো এই দুটো বেস নাইট্রোজেন বেসের মধ্যে, যদি বলে দুটি নাইট্রোজেন বেসের মধ্যে, তো দুটি নাইট্রোজেন বেসের মধ্যে এই দুটো না, অ্যাকচুয়ালি বেস পেয়ার জিজ্ঞেস করবে। নাইট্রোজেন বেস পেয়ারের মধ্যে। তো এটা একটা বেস পেয়ার, এটা একটা বেস পেয়ার। এই বেস পেয়ারের মধ্যে যে দূরত্ব সেটা হচ্ছে 3.4 অ্যামস্ট্রং। 3.4 অ্যামস্ট্রং। বুঝে গেল? 3.4 অ্যামস্ট্রং। যদি থাকে এরকম যে ন্যানোমিটারে থাকে, তাহলে 34 ন্যানোমিটার থাকবে, না 0 ন্যানোমিটার থাকবে। 0.34 ন্যানোমিটার এরকম থাকবে। এটা মনে রাখবো শুধু, এটা মনে রাখবো যে 3.4 অ্যামস্ট্রং থাকবে একটা। এবার যেহেতু গোটাটা 10টা বেস পেয়ার থাকে, যদি গোটায় 10 পেয়ার থাকে, তাহলে কি 3.4 অ্যামস্ট্রংকে 10 দিয়ে গুণ করলে কত হবে? এই 10 মিনিট উঠাও, 10 কেটে গেলো, থাকলে কত? 34 অ্যামস্ট্রং। বুঝে গেলো? টোটাল কত? 3.4 না? তো 3.4 আর 10টা বেস পেয়ার ইন্টু 10 মিনিট উঠলে কি নিচে 10 পেয়ার, 10 কেটে আলো কত থাকলো? শুধু 34 থাকলো না? 34 অ্যামস্ট্রং থাকলো। শুধু কি এক টান অর্থাৎ 80 ডিগ্রি, একদম পুরো মুচড়ে 360 ডিগ্রি ঘুরিয়ে গেছে। দেখো এই যে এটা ছিল তো সিঁড়ির মতো না? সিঁড়ি কি এরকম থাকে। একবার খাড়ো করলা, এদিক দাঁড়িয়ে রেখে একবার এই সাইডটা খাড়ো করলা, আর একবার ঘুরিয়ে ফের এই সাইডটাকে আবার নিচে চলে, এই সাইডটা উপরে উঠলো, আবার ঘুরিয়ে ফের নিচেই চলে আসলো।
এখানে চলে আসলো, তো 360 ডিগ্রি ঘুরে গেল না। একবার এরকম খাড়ো, এরকম খাড়ো, ফের ফের এরকম, ধরে ধরে এটা আছে নিচে, এটা নিচে আছে, এটা নিচে আছে, তো ফের এরকম করলে 180 ডিগ্রি এদিকে গেল, তো ফের ঘুরিয়ে দিলে এরকম। তো একটা স্থির রেখে আর একটা ঘুরছে, তো মুচড়ে যাচ্ছে। তো 360 ডিগ্রি, 360 ডিগ্রি প্যাচের মধ্যে, 360 ডিগ্রি প্যাচের মধ্যে কি থাকে, 360 মনে হয় 180 ডিগ্রি হবে। এর নিচে ছিল, এটা উপরে উঠলো, ফের এটা নিচে চলে গেলো, এটা 180 ডিগ্রি হবে। বিপরীত দিয়ে চলে গেলো 180 ডিগ্রি। ও ডিগ্রি ফির মনে রাখতে হবে আমার বাধ্য। হ্যাঁ, এটা মনে রাখবো শুধু। 10টা এক প্যাচের মধ্যে 10টা বেস পেয়ার থাকে, 10টা বেস পেয়ার থাকে, আর প্রতিটা বেস পেয়ারে হচ্ছে 3.4 স্ট্রিং হচ্ছে দৈর্ঘ্য, 3.4 স্ট্রিং হচ্ছে দৈর্ঘ্য। তারপর হচ্ছে এটি, এটির মধ্যে এটি টু, টুর জন্য দুটো বন্ড থাকবে, টি ফর টু, টি ফর টু, টি ফর টু, টু এর জন্য দুটো বন্ড থাকবে। আর সি হচ্ছে 3 নম্বরে, জিসি, সি হচ্ছে 3 নম্বরে, ওই জন্য কি কটা থাকবে, 3টা বন্ড থাকবে। এটাগুলো বলা হাইড্রোজেন বন্ড বলা হয়, এগুলোকে হাইড্রোজেন বন্ড বলা হয়। এ বান্দা হচ্ছে ইম্পর্টেন্ট, চারগফ। চারগফ বান্দা বলছে যে পিউরিন, হ্যাঁ আগে পড়লাম না, পিউরিনের মধ্যে কী ছিল, এজি, এজি সমান হবে পিরিমিডিন, টিসি। এটা কিসের ক্ষেত্রে, ডিএনএর ক্ষেত্রে। যদি আরএনএর ক্ষেত্রে হতো তো এজি ইজুয়াল টু কী হতো, এজি প্লাস এ প্লাস জি ইজুয়াল টু কী হতো, ইউ প্লাস সি। আরএনএর ক্ষেত্রে এটা হতো না, আরএনএর ক্ষেত্রে এটা হতো না, আরএনএর ক্ষেত্রে এটা হতো। তো এটা হচ্ছে এজি সমান, অর্থাৎ পিউরিন সমান পিরিমিডিন, পিউরিন সমান পিউরিন। তো এটাকে যদি এদিকে নিয়ে আসো, এ প্লাস জিটাকে যদি এদিকে নিয়ে আসো, টি প্লাস সিটাকে, টি প্লাস সি গোটা নিয়ে তো ওদিক থেকে কি এক থেকে যাবে না, এক থেকে যাবে না, যে এরকম ডাইরেক্ট ফর্মুলা দিয়ে দিই, এ প্লাস জি এটা কি পিউরিন, আর টি প্লাস সি এটা কি পিরিমিডিন। তাহলে এটা ধরো ব্র্যাকেট আছে, এটা ধরো ব্র্যাকেট আছে, তো এ প্লাস জি আর গোটাটাকে নিয়ে আসো টি প্লাস সি, তাহলে ওদিকে কিছু নেই, মানে কি এক থাকলো। যদি ওদিক থেকে নিয়ে আসলাম, যদি কেটে দিতাম তাহলে জিরো হয়ে যেত, যেরকম যে টু প্লাস এ ইজিক্যাল টু কত, ধরো 2 + a = 2, তো টু যদি কেটে দিতাম তো a = 0 হয়ে যেত, কারণ এখানে কিছু নেই না, আমি এটাকে নিচে নিয়ে এসেছি, মানে এটাকে ভাগ দিয়েছি এরকম, তার জন্য কী হবে 1। এটা করা মানে কি বলতো, উভয় পক্ষকে টি প্লাস সিতে ভাগ করা, মানে ধরো এক্স = এ আছে এরকম ধরো, তো একেও এ দিয়ে ভাগ করলাম, একেও এ দিয়ে ভাগ করলাম, তাহলে কী হলো, x/a = a, কেটে থাকলো কত 1, এটা বুঝে গেলো। ওইরকম হচ্ছে ব্যাপার, নিচে চলে আসলে এদিকে 1 থেকে যাই। একটু ছোটো ছোটো জিনিস মনে রাখবো, x/a = 1 এরকম এরকম। তো এ প্লাস জি আর টি প্লাস সি মনে রাখবো। ওপরে কী থাকলো, ওপরে থাকলো পিউরিন, ওপরে কী থাকলো, এ প্লাস জি পিউরিন, আর নিচে দিকে পাইরিমিডিন টি প্লাস সি। এটা ডিএনএর ক্ষেত্রে। আরএনএর ক্ষেত্রে কী হতো, এ প্লাস জি বা ইউ প্লাস সি, ঠিক তো এরকম। এই দুটো একটু মনে রাখবা যে ডিএনএ কী হয় বলো তো, যে যখন খুবই বেশি তাপমাত্রা হয়, হ্যাঁ কী হয়, ডিএনএ দুটো এরকম থাকে না, এরকম এরকম থাকে, স্তর থাকে, এ দুটো ভেঙে যায়, আলাদা আলাদা হয়ে যায়, এরকম 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 এরকম। যদি বহুত তাপমাত্রা দেওয়া হয়, বহুত তাপমাত্রায় কী হয়, ডিএনএ ভেঙে যায়, একবার ডিনেচারেশন অফ ডিএনএ। এবার ডিএনএ বলো তো, ডিএনএ নেগেটিভ চার্জ না পজিটিভ চার্জ, বলো ডিএনএ নেগেটিভলি চার্জ নাকি পজিটিভ চার্জ, বলো। এখানে এই যে অক্সিজেন আছে, এরকম আছে, এখানে কার্বন আছে, এখানে একটা ফসফেট আছে, এই যে ফসফেটে এটা নেগেটিভ চার্জ থাকে, ফসফেট এটা নেগেটিভ চার্জ। এই ফসফেটের এখানে নেগেটিভ থাকার কারণে কি ডিএনএ হচ্ছে নেগেটিভ, নেগেটিভ নেগেটিভ চার্জ। ফসফেটের এখানে নেগেটিভ থাকার জন্য নেগেটিভ। এই ফসফেটের আরেকটা কি অ্যাসিডিক বৈশিষ্ট্যের জন্য ডিএনএ কি অ্যাসিডিক, অ্যাসিডিক বৈশিষ্ট্যের জন্য অ্যাসিডিক, আর এখানে যেহেতু নেগেটিভ চার্জ আছে ওই জন্য নেগেটিভ। তো ফসফেটের উপর নির্ভর করছে ডিএনএ সমস্ত ক্যারেক্টার, বুঝতে পারলাম। আর এই যে এখানে ওই যে অক্সিজেনটা ছিল এখানে, তো এই অক্সিজেনটা থাকবে, ডিলিট হবে, ডিলিট হয়ে গেলে ডিঅক্সি অর্থাৎ ডিএনএ, আর যদি থাকে তাহলে কি আরএনএ। তাহলে এই অক্সিজেন আর এই অক্সিজেনের মধ্যে খেলা, 1 2 3 4 5, এটা হচ্ছে 5 নম্বর, আর এটা কি 3 নম্বর। আমার আগে একটা ভিডিও আছে, ভিডিওটা দেখে নিবা, ওখানে ডিএনএ কীভাবে তৈরি হচ্ছে ওখানে কিন্তু ভালো করে বলছিলাম, একবার দেখে নিবা খালি এটা করার পরে। তাহলে এই পি এর জন্য কি নেগেটিভ চাই। তো এই যে এত বড় আমাদের দেহে কি না, মানে আমাদের
মানে দেহে এক একটা কোষের ডিএনএ মোটামুটি 2 মিটার, মানে এক একটা কোষ কোষ কি কত ছোট ছোট কোষ হবে, ক্ষুদ্র ক্ষুদ্র চোখে দেখা যায় খালি চোখে, আমাদের হাতে কতগুলো কোষ আছে। তো একটা কোষে তোমার 2 মিটার, মানে একটা মানুষের থেকেও একটা মানুষের 1.5 গুণ, মানে মোটামুটি 5 হাত মতো ডিএনএ থাকে একটা সেলে, একটা সেলে। তো এতগুলো ডিএনএকে, এত লম্বা ডিএনএকে যদি রাখতে হয়, তাহলে আমাকে তো কোথাও প্যাচলিয়ে রাখতে হবে, তাই না? আমরা যখন যখন দড়িগুলো কিনে আনি, তখন দড়িগুলো ধরো সুতলিগুলো বা কটসুটাগুলো কিনে আনি, তখন কী করি, আমরা কি লম্বা করে ফেলে রাখি না, ওগুলোকে প্যাঁচিয়ে একটা ছোট কিছুতে করে রাখি। তো ওরকম আমাদের প্যাঁচার কারণ কি, যে অল্প জায়গাতে এবার প্যাঁচিয়ে 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 রাখে না, কি অল্প জায়গাতে অনেকগুলো আঁটবে। সেরকম আমাদের একটা সেল অত ছোট সেলে থাকে তোমার 1.5 মানুষের মতো লম্বা, 5 হাত মতো লম্বা, অর্থাৎ 2 মিটার মতো লম্বা একটা ডিএনএ থাকে। তাহলে একটা কোষে যদি অত বড় ডিএনএ থাকে, তা আমাকে তো কিছুর সাহায্যে পেঁচিয়ে রাখতে হবে। যার সাহায্যে পেঁচিয়ে রাখা হয় তাকে বলা হয় হিস্টোন। কার সাহায্যে? হিস্টোন অক্টোমারের সাহায্যে। হিস্টোন কি একটি প্রোটন, হিস্টোন অক্টোমারের সাহায্যে পেঁচিয়ে রাখা হয়। এবার একটা প্রশ্ন হলো যে ডিএনএ যেহেতু নেগেটিভ, তা নেগেটিভের সাথে এটা যদি নিউট্রাল হয় তাহলে তো আকর্ষণ হবে না, কিন্তু এটা যদি পজিটিভ হয়, এটা যদি পজিটিভ হয় তাহলে কী করবে, এক আকর্ষণ করবে, হ্যাঁ, এবং শক্ত করে পেঁচিয়ে ধরে থাকতে পারবে। বুঝালো? যদি মাইনাস মাইনাস কি রিপালশন হয়, এর যদি মাইনাস হইতো তাহলে কি রিপালশন হতো। ব্যাট দিচ্ছি যেমন উল্টা মনে, যখন আমরা কোনো কিছু ব্যাট দিই তখন কী হয়, কড়া জিনিসকে যখন উল্টা মনে ব্যাট দিই তখন খুলে যায়। কেন বলো তো? যে দুজনের ক্যারেক্টার একই, তার জন্য খুলে যায়। এবার যদি ওখানে আঠা দিত, আকর্ষণ করতো, তাহলে কি আর খুলতো? ওরকম এটাকে যদি হিস্টোনটাকে যদি পজিটিভ করা হয়, আর ডিএনএ তো নেগেটিভ আছেই ফসফেটের জন্য, তাই না? তো ওই জন্য পজিটিভ আর নেগেটিভ আকর্ষণ করবে, দিয়ে একদম শক্ত করে হয়ে যাবে। তো ওই জন্য কী বলো তো, যে হিস্টোন হচ্ছে পজিটিভলি চার্জ, হিস্টোন কি পজিটিভ, আর কি ডিএনএ কি নেগেটিভ। ডিএনএ নেগেটিভ কিসের জন্য? ফসফেটের জন্য। ডিএনএ নেগেটিভ কিসের জন্য? এই যে হিস্টোন প্রোটিনগুলো কত রকমের থাকে? হিস্টোন প্রোটিন থাকে 5 রকমের। ডিএনএ মানে কম্প্যাক্ট হওয়ার জন্য, 5 রকমের প্রোটিন লাগে। 5 রকমের প্রোটিন লাগে। একটা হচ্ছে H1, H1 হচ্ছে একটাই, H2 হচ্ছে দুটা, H2B আর H2A, আর H2B, H2 হচ্ছে দুটা, আর H3 একটা, আর H4 একটা। শুধু H1 থেকে 4 পর্যন্ত, 1 থেকে 4 পর্যন্ত কি একটা করে। শুধু H2 যেটা আছে, যে 2টা আছে, 2 এর ভাগ দুটা, মনে রাখবা 2 এর ভাগ দুটা, H2A, H2B, H2A, H2B। এই যে এই 4টা আছে, এই 4টা দিয়ে তৈরি হয় অক্টোমার। দুটো করে পার্ট থাকে, দুটো H2A, দুটো H2B, দুটো H3, দুটো H4, এরকম 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 এরকম। আর এর পিছন দিকে 4টা থাকবে। তো কটা হলো? 8টা। 8এর জন্য অক্টোমার। অক্টা মানে কি 8, আর অক্টামার এই ডিএনএর জন্য অক্টা মানে কি 8, অক্টা মানে 8। যে 8টা হিস্টোন প্রোটিন থাকে, ওই জন্য হিস্টোন অক্টামার বলা হয়। দুটো করে থাকবে, একটা এটা H2A, H2B, H3, H4 দুটো করে থাকবে। আর দুটো করে থাকার জন্য 4 জন্য কি 8টা, দুটা 6টা, দুটা 4টা, দুটো 6টা, দুটো 8টা, 4টা 8টা হয়ে গেল কি অক্টোমার, হিস্টোন অক্টোমার। আর এই যে H1টা থাকবে, সেটা কি হবে, যে ধরো H1টা হচ্ছে গিট টাইপের মতো। যে এই যে অক্টোমারটা তৈরি হয়েছে, ধরো এই যে অক্টোমারটা তৈরি হয়েছে, তো এতে কি ডিএনএ পেঁচিয়ে রেখেছি। ধরো এভাবে ডিএনএ কী করেছি, পেঁচিয়ে রেখেছি। এবার শেষে কি উভরে যাবে না? আবার যদি কিছু দিয়ে যদি না বাঁধি, গিট যদি না বাঁধি, তো উভরে যাবে না? সুতোগুলো যখন পাঁচায় এরকম পেঁচায় শেষে একটা গিট মেরে দেওয়া যায় যাতে উভরে না যায়। ওরকমই H1 হচ্ছে লিঙ্কার, যাতে উভরে না যায় ডিএনএটা পেঁচালাম তো উভরে না যায়। তো ওখানে কি H1 একটা হিস্টোন প্রোটিন কি গিটের মতো বেঁধে দেওয়া থাকে, যাতে উভরে না যায় ডিএনএটা। এই যে হিস্টোন প্রোটিনে পেঁচানো হয়েছিল, তাও একবার শক্ত করে, একে তো পজিটিভ নেগেটিভ জানি তো আকর্ষণ আছে, তারপরে হিস্টোন দিয়ে কী করেছিল, হিস্টোন H1 এই ফার্স্ট কাজ কি, প্রথম এরই ইম্পর্টেন্ট বেশি, কারণ উভরে যাবে, তো পেঁচার লাভই হলো না, ওই জন্য একে H1 দেওয়া হয়েছে। তো এই কি হিস্টোন প্রোটিন উভরে যেতে না যায়, তার জন্য এটা হচ্ছে হিস্টোন অক্টোমার, এটা হচ্ছে হিস্টোন 1 প্রোটিন, আর এটাকে নিউক্লিজম বলা হয়। অর্থাৎ প্রোটিনের সাথে ডিএনএর
ডিএনএ প্যাঁচানোকে, প্রোটিনের সাথে ডিএনএ প্যাঁচানোকে নিউক্লিওজোম বলা হয়। নিউক্লিওজোম বলা হয়। ডিএনএর সাথে প্রোটিনের প্যাঁচানোকে নিউক্লিওজোম বলা হয়। এবার দেখো একটা জিনিস, যে এটা অক্টোমার আছে, তো অক্টোমার যদি হালকা করে 2-3টা প্যাঁচ লাগালাম, এরকম ধরো 2-3টা প্যাঁচ লাগালাম, কম করে হালকা করে প্যাঁচ লাগালাম, কম প্যাঁচ লাগালাম, তো লুজ প্যাক বলা হয়। লুজ প্যাক মানে অল্প করে প্যাক লাগাচ্ছে। তো এই দেখো হালকা প্যাক লাগাচ্ছি, লুজ প্যাক। ধরো একটা দড়িতে যখন দড়ি বাঁধি তখন প্রথম দিকে যেটা হয়, তো নতুন পেঁচাচ্ছি, তো নতুন মানে হচ্ছে নিউ প্যাচ। হ্যাঁ, তো নিউ থেকে ইউ এটা কি, এই যে যেগুলো প্যাঁচাচ্ছি এগুলো কি আসলে তো ক্রোমাটিড। ডিএনএর প্যাচকে কী বলা হয়? এরকম ডিএন আছে, ডিএনএ যখন প্যাঁচ লাগাচ্ছে তখন কী হয়? ক্রোমাটিড হয়ে যায়। আরও প্যাঁচ লাগাচ্ছে তখন কী হয়? ক্রোমাটিড। আরও প্যাঁচ আস্তে আস্তে ঘনীভূত থাকে, তো ঘনীভূত হওয়ার পরে দুটো প্যাচ এরকম হয়ে যায়। কী হয়? ক্রোমোজোম তৈরি হয় না? এরকম হয়। কী হয়? ক্রোমোজোম তৈরি হয় না? এভাবে ক্রোমোজোম তৈরি হয় না? তাহলে ডিএনএর প্যাচ, তো এটা একটা ক্রোমাটিড, তাই না? এটা একটা ক্রোমাটিড আর এটা একটা ক্রোমাটিড। তো এই যে ডিএনএ প্যাচ লাগাচ্ছে এগুলো কি? ক্রোমাটিড। তো যেটা নিউ প্যাচ, তো কি নিউ ক্রোমাটিড, নিউ ক্রোমাটিড। তো এটা নিউ প্যাচ, তো নিউ ক্রোমাটিড, তো এটাকে বলা হচ্ছে ইউ ক্রোমাটিড বলা হয়। নিউ আর ইউ, মন রাখার জন্য তোমাকে বললাম, ইউ ক্রোমাটিড, নিউ প্যাচ, নিউ ক্রোমাটিডের জায়গায় বলবা ইউ ক্রোমাটিড, মন রাখার জন্য। এটা নিটে এসেছিল এবার নিটের কোশ্চেন ছিল, যে নিউ প্যাচ তো ইউ ক্রোমাটিড, আর হেটারো তো পুরোনো ক্রোমাটিড। মানে হচ্ছে যে এই যে প্যাচটা বহুত দিন ধরে বেশি করে একদম পুরোনো করে দিয়েছি, তো হেটারো আর পুরানো। তাহলে এটা কি পুরানো প্যাচ? তাহলে পুরানো প্যাচ থেকে হেটারো ক্রোমাটিড, হেটারো ক্রোমাটিড। সেটা কি বলা হয়? ডেন্স, অর্থাৎ ডেন্স প্যাচ, মানে ঘন প্যাচ, ডেন্স প্যাক বলা হয়, অর্থাৎ ঘন প্যাচ। তাহলে কি বললাম? যদি যদি অল্প করে প্যাচ হয়, তো নিউ ক্রোমাটিড। নিউ মানে হচ্ছে ইউ, যেমন ইউক্যারিওটের ক্ষেত্রে কি নিউ সেল, ইউক্যারিওটের ক্ষেত্রে কি ওগুলো নিউ সেল। যেমনই নিউ হচ্ছে নিউ প্যাচ, তো ইউক্রোমাটিড মানে কম প্যাচ। আর বেশি একদম পুরনো প্যাচ, একদম ঘন হয়ে গেছে, তাহলে কি ডেন্স প্যাচ। তাহলে হেটারো, পুরনো হেটারো, মন রাখার জন্য বললাম অ্যাকচুয়ালি। আরেকটা কনসেপ্ট এখানে, সেমি কনজারভেটিভ ডিএনএ রেপ্লিকেশন। মানে ডিএনএ থেকে যখন ডিএনএ তৈরি করা হবে, ডিএনএ তৈরি করাটা কি হয়? ডিএনএ থেকে এখান থেকে কি ভাঙবে, দিয়ে আবার নতুন করে ডিএনএ তৈরি হবে। ডিএনএ থেকে ডিএনএ তৈরিটা কি ডিএনএ রেপ্লিকেশন বলা হয়, জানো তো? ডিএনএ থেকে ডিএনএ তৈরির পদ্ধতিকে ডিএনএ রেপ্লিকেশন বলা হয়। কিন্তু এই যে ডিএনএ থেকে ডিএনএ তৈরির পদ্ধতি একটা সেমি কনজারভেশন মানে হচ্ছে, কনজারভেটিভ মানে হচ্ছে সংরক্ষণ। হ্যাঁ, ওই যে বায়োডাইভার্সিটি কনজারভেশন পড়েনি? কনজারভেশন মানে কি? সংরক্ষণ। সেমি মানে কি? অর্ধ সংরক্ষণ। মানে এই যে ডিএনএর দুটো এরকম আছে, তো দুটো বাহু আছে, দুটো বাহুর মধ্যে অর্ধেক থেকে যাবে পরবর্তী, এখান থেকে যখন ডিএনএ তৈরি হবে। তো ধরো এই যে নীলটা থেকে গেছে, আর লাল একটা এক্সট্রা এসছে, এই নীলটা থেকে গেছে, লাল একটা এক্সট্রা এসছে, তাহলে কি নীলের অর্ধেকটা থেকেই গেছে। তো এটা হচ্ছে কনজার্ভ থেকে গেছে, চেঞ্জ হয়নি। এমন না যে নতুন করে তৈরি হবে, তো অর্ধেকটা কনজার্ভ থাকে আর অর্ধেকটা নতুন তৈরি হয়। বুঝা গেলো? তাহলে এটা হচ্ছে ডিএনএর কি মানে সূত্র একটা, যে কনজারভেটিভ থাকবে মানে অর্ধ সংরক্ষণ থাকবে। ফার্স্ট তৈরি করেছিল কে? রেপ্লিকেশন। কনজারভেটিভ বলেছিল কে? ডিএনএ রেপ্লিকেশন ফার্স্ট তৈরি করেছিল কে? অটসন অ্যান্ড ক্রিক। আর এগুলো মনে রাখা দরকার নেই। এবার হচ্ছে আরএনএ 3 রকমের, একটা হচ্ছে আরআরএনএ, এমআরএনএ, আর হচ্ছে টিআরএনএ। আরআরএনএ যেটা হচ্ছে সেটা হচ্ছে ম্যাক্সিমাম মোস্ট স্টেবল আরএনএ, মিনিমাম লিস্ট স্টেবল হচ্ছে এমআরএনএ। এটা হচ্ছে মিনিমাম, এমআরএনএ হচ্ছে মিনিমাম লিস্ট স্টেবল। আরএনএ হচ্ছে ম্যাক্সিমাম মোর স্টেবল, হ্যাঁ, আর হচ্ছে মোর স্টেবল, বেশি স্টেবল। আর টিআরএনএ ট্রান্সফার আরএনএ, ওটা ইসের কাজে লাগবে, পরিবর্তন করবে যখন, তখন ওটা কাজে লাগে। তো
এমআরএনএ আর আরএনএ হচ্ছে, এমআরএনএ হচ্ছে মিনিমাম মিনিমাম স্টেবল, আর আরএনএ হচ্ছে মোস্ট স্টেবল, বেশি স্টেবল, হ্যাঁ তুলনামূলক এদের মধ্যে। আর হচ্ছে টি ফর ট্রান্সফার আরএনএ, টি ফর আর রাইবোজোম আরএনএ, এম মেসেঞ্জার আরএনএ, মেসেঞ্জার হচ্ছে বার্তা পরিবাহক, আর এই ট্রান্সফার আরএনএ পরিবর্তনশীল আরএনএ। এবার হচ্ছে যে রাইবোজোম আরএনএ হচ্ছে, আর আমরা যে রাইবোজোম পড়ি না, রাইবোজোম ওপরে একটা থাকে নিচে একটা থাকে, ওটাই হচ্ছে এই রাইবোজোমই হচ্ছে রাইবোজোমাল আরএনএ। এই রাইবোজোমাল আরএনএ হচ্ছে রাইবোজোম। তো এই প্রোক্যারিওটের ক্ষেত্রে 70S থাকে বলছিলাম, আর ইউক্যারিওটের ক্ষেত্রে কী থাকে 80S থাকে। প্রোক্যারিওটের মধ্যে 50 আর 30 দিয়ে হচ্ছে 70, এটা যোগ করে কিন্তু হয় না, যোগ করে কত হবে 80, কিন্তু অ্যাকচুয়ালি 80 হয় না, কত হয় 70 হয়। 50 10 বাদ হয়ে যায়, 10 কী হয় বাদ হয়ে যায়, 10 বাদ হয়ে যায় দিয়ে কত হয় 70 হয়। এটা 60 আর এটা 40 ইউক্যারিওটিকের ক্ষেত্রে। ইউক্যারিওটিক হচ্ছে নতুন সেল, ইউক্যারিওটিক মানুষের উন্নত পরিসটা পড়েছিলাম না, এতেই পড়েছিলাম না, যে ক্লাসিফিকেশন পড়েছিলাম, মনেরা কী ছিল ইউনিসেলার, পরিসটা কী ছিল ইউনিসেলার, কিন্তু এটা প্রোক্যারিওটিক ছিল, এটা ইউক্যারিওটিক। তারপর ফাঙ্গি ছিল ইউক্যারিওটিক, তারপরে প্ল্যান্টি কী ছিল ইউক্যারিওটিক, অ্যানিমাল কী ছিল ইউক্যারিওটিক, তো এগুলো সবই কী ছিল ইউক্যারিওটিক। তো ইউক্যারিওটিক কেস হচ্ছে কত থাকবে 80S, 80S থাকবে। কিন্তু দেখো 60 আর 40 কত 100 হওয়ার কথা, কিন্তু হয় 80, 20 বাদ, 20 বাদ কমে যায়, 20 বাদ হয়ে কত হয় যোগ করা হয় 20 হয়ে যায়। রাইবোজোমগুলো কি একটা উপরে এরকম থাকে আর একটা নিচে থাকে। এই দেখো রাইবোজোমের দুটো ইউনিট থাকে, একটা হচ্ছে বড়ো ইউনিট, উপরকারটা হচ্ছে বড়ো ইউনিট, আর নিচেরটা কি ছোটো ইউনিট। এটা হচ্ছে বড়ো ইউনিট, এটা ছোটো রাইবোজোম। তো এই যে এটা হচ্ছে ধরো, এটা হচ্ছে ইউক্যারিওটিক ক্ষেত্রে এটা 60 আর এটা 40, দুটোই কত হবে 80, 60 40 কত 100 হওয়ার কথা, কিন্তু 80 হবে। এটা ধরো প্রোক্যারিওটিক, এটা কত 50 আর এটা 30 দিয়ে কত হলো 80 হওয়ার কথা, কিন্তু অ্যাকচুয়ালি কত হবে 70 হবে। এই যে যোগ এই দুটো, একটা বড়ো ইউনিট আর একটা ছোটো ইউনিট রাইবোজোমে, বোঝা গেল, একটা বড়ো ইউনিট একটা ছোটো ইউনিট। রাইবোজোম আরএনএ বা আরএনএ, এই দুটোই হচ্ছে, এটাকেই রাইবোজোমাল আরএনএ বা আরএনএ বলা হয়, বুঝা গেল। এবার যেটা বিষয় হলো, যেটা হচ্ছে কে ভালো জেনেটিক ম্যাটেরিয়াল, মানে জিনগত বস্তু কে ভালো, ডিএনএ ভালো, ডিএনএ ভালো নাকি আরএনএ ভালো। তো এবার এদের মধ্যে পার্থক্য তুলনা করবো যে কে ভালো, ডিএনএ ভালো নাকি আরএনএ ভালো, জিনগত বস্তু হিসাবে কে ভালো। রেপ্লিকেশন দুজনেই করতে পারে, ডিএনএও করতে পারে আরএনএও করতে পারে, রেপ্লিকেশন দুটোই করতে পারে, রেপ্লিকেশন দুজনেই করতে পারে, ডিএনএও করতে পারে আরএনএও করতে পারে, বুঝা গেলো, দুজনেই করতে পারে। তো এটা দিয়ে কি নির্ণয় করা যাবে না যে কী ভালো জেনেটিক ম্যাটেরিয়াল। এরপর হচ্ছে যে স্টেবল, স্টেবল হচ্ছে ডিএনএ বেশি, ডিএনএ স্টেবল বেশি, ডিএনএ কি বেশি স্টেবল বেশি। তো যে স্টেবল বেশি তার কি গুরুত্ব বেশি। দেখা গেল স্টেবল যদি না হয়, ধরো কোনো প্রাণীর, আমাদের ধরো আমার ধরো ডিএনএ না থেকে আমার জেনেটিক ম্যাটেরিয়াল যদি আরএনএ হতো, তো আরএনএ কি হঠাৎ চেঞ্জ হয়ে যায়, হ্যাঁ হঠাৎ চেঞ্জ হয়ে গেল একবারে। তা আমি রাত্রের বেলা ঘুমালাম মানুষ, আর সকালে উঠে দেখছি আমি ভাল্লুক হয়ে গেছি, হ্যাঁ ডিএনএ কি হঠাৎ চেঞ্জ হয়ে গেছে, রাতের মধ্যে একদম ফট করে চেঞ্জ হয়ে গেছে। ব্যাকটেরিয়ার ক্ষেত্রে যেরকম হয়, ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কী বলতো, ওদের ভ্যাকসিন আবিষ্কার, একদিনের মধ্যে ভ্যাকসিন আবিষ্কার করতে করতে ওদের কি জেনেটিক ম্যাটেরিয়াল চেঞ্জ হয়ে গেছে, আরএনএ ওরা চেঞ্জ করে ফেলে। তো আরএনএর কি পরিবর্তন খুব সহজে হয়, কিন্তু ডিএনএ কি স্টেবল, এর পরিবর্তন সহজে হয় না, অনেক সময় লাগে, হয় কিন্তু সহজ হয় না, একটু একটু করে হয়, যেটাকে মিউটেশন বলা হয়, একটু একটু করে হবে, যেটাকে মিউটেশন বলা হবে। কিন্তু আরএনএর পরিবর্তন খুবই স্পিডে হয়ে থাকে, যেগুলো আরএনএ কি বন্ডের ক্ষেত্রে থাকে, ব্যাকটেরিয়া ভাইরাসের ক্ষেত্রে কি থাকে আরএনএ থাকে, ওদের কি খুব তাড়াতাড়ি পরিবর্তন হয়ে যায়, বুঝতে পারো, খুব তাড়াতাড়ি এদের কি পরিবর্তন হয়ে যায়। এবার হচ্ছে যে এক্সপ্রেস করার, যে মেন্ডেলিয়ান ক্যারেক্টার ছিল না, তাদেরকে এক্সপ্রেস করার, যে ছোটো হবে না বড়ো হবে, কেমনভাবে করবে, তার জিনগত কী পরিবর্তন হবে। মেন্ডেল আগের চ্যাপ্টারে ছিল না, যে ইনহেরিটেন্সে, যে মেন্ডেল ক্যারেক্টার কীভাবে এক্সপ্রেস হচ্ছে প্যারেন্টস থেকে অফস্প্রিং অর্থাৎ আপত্যদের দেহে। তো এটা আরএনএ বেশি ভালো করতে পারে, মানে প্যারেন্টস থেকে সন্তানের দেহে আরএনএ পরিবর্তন সহজ, কিন্তু বিষয় হচ্ছে যে যেতে হয়তো পরিবর্তন হয়ে গেল। আর এর ধারণ ক্ষমতা, ধরো মানে বাপের বুদ্ধি ধরো অনেক ভালো, হ্যাঁ অনেক কাজী জ্ঞানী, আর হাত পা আছে সুস্থ সবল, এরকম সমস্ত কিছু জিন কি সমস্ত কিছুর বৈশিষ্ট্য নিয়ে যাবে, যে স্যার হাত পা কেমন হবে, চোখ মুখ কেমন হবে, সমস্ত কিছু বৈশিষ্ট্য নিয়ে যাবে জিন, হ্যাঁ জেনেটিক ম্যাটেরিয়াল। সমস্ত কিছু বৈশিষ্ট্য নিয়ে যেতে বাপের থেকে ছেলের সন্তানে যেতে পরিবর্তন হয়ে গেলো। তো বাপের থেকে তো গেল, কিন্তু সন্তানের যেতে যে পা তৈরির যে জিনটা ওটা নষ্ট হয়ে গেল, তো কি আর পা হবে না। হাত তৈরির জিনটা যে নষ্ট হয়ে গেলো, তো হাত তৈরি হবে না। দেখা গেলো যে মাথা তৈরির জিনটাই নষ্ট হয়ে গেলো, তো ও সন্তান আর জন্মই গ্রহণ করবে না। তো ওই রকম হচ্ছে
তো ওই জন্য আরএনএ কি এক্সপ্রেস করতে পারে সহজে, হট করে চলে যাবে, কিন্তু ব্যাপার হচ্ছে স্টেবল না, আর স্টোরেজ ক্ষমতা নাই যে ধরে নিয়ে যাই সমস্ত কিছু ক্যারেক্টারকে সাথে করে নিয়ে যাই, এমন নয়। কিন্তু ডিএনএ কী করে, তার সমস্ত ক্যারেক্টারকে কি সঞ্চয় করে রাখে এবং পরবর্তী প্রজন্মে সঞ্চারিত করে। আর এই কারণের জন্য ডিএনএকে বেস্ট জেনেটিক ম্যাটেরিয়াল বলা হয়। বলছে ডিএনএ হচ্ছে ভালো জেনেটিক ম্যাটেরিয়াল, একমাত্র কারণ কি, যে ধারণ ক্ষমতা বেশি, স্টোরেজ ক্ষমতা অর্থাৎ ধারণ ক্ষমতা বেশি, যে পিতামাতা থেকে সন্তানের দিয়ে যাওয়া পরিবর্তনে কোনো পরিবর্তন হবে না, এটা হচ্ছে ধারণ ক্ষমতা বেশি। তার জন্য আমরা কি ডিএনএকে বেস্ট জেনেটিক ম্যাটেরিয়াল মানব। এবার হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন। ডিএনএ রেপ্লিকেশনের আগে একটা জিনিস বলি, এটা হচ্ছে সেন্ট্রাল ডগমা। সেন্ট্রাল ডগমা কী বলতো, সেন্ট্রাল ডগমা হচ্ছে যে ডিএনএ থেকেই ডিএনএ তৈরি, ওটা হচ্ছে রেপ্লিকেশন। এটা হচ্ছে কি রেপ্লিকেশন, ডিএনএ থেকে তৈরি, এটা হচ্ছে রেপ্লিকেশন। এটা কি রেপ্লিকেশন, ডিএনএ থেকেই ডিএনএ তৈরি, এটা হচ্ছে কি রেপ্লিকেশন। ডিএনএ থেকে ডিএনএ তৈরি, রেপ্লিকেশন। ডিএনএ থেকে এমআরএনএ তৈরি, ট্রান্সক্রিপশন। ডিএনএ থেকে আরএনএ, ট্রান্সক্রিপশন। আরএনএ থেকে যদি ডিএনএ হয় তো কী হবে, এটা রিভার্স ট্রান্সক্রিপশন। কোথায় বাবা, হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজে রিভার ট্রান্সক্রিপশন। কোথায়, আরএনএ থেকে ডিএনএ তৈরি করতে রিভার্স ট্রান্সক্রিপশন। তাহলে রিভার্স মানে কি, ঘুরিয়ে গেল একদম, রিভার্স পিছন দিকে একদম। তো ট্রান্সক্রিপশন কি, ডিএনএ থেকে আরএনএ, আর আরএনএ থেকে রিভার্স ট্রান্সক্রিপশন। আর এমআরএনএ থেকে প্রোটিন, এটা হচ্ছে ট্রান্সলেশন। ট্রান্সলেশন মানে কি, অনুবাদ করা মানে এমআরএনএকে পড়ে হ্যাঁ, যে এটার জন্য কি লাগবে, এটার সময় কি লাগবে, যে কাউকে আমি কী বলবো, যে গরু। তো এটা আমি পড়লাম, তারপর আমি মানে বার করলাম। তো এমআরএনএকে পড়ে তারপরে কোনো একটা জিনিস পাঠাবে, তারপর অ্যামিনো অ্যাসিড পাঠিয়ে প্রোটিন তৈরি করবে, এটা ট্রান্সলেশন। মানে হচ্ছে অনুবাদ, মানে এটা ডাইরেক্ট অনুবাদ করার মতো, এটা ডাইরেক্ট অনুবাদ করার মতো, ওই জন্য কি বলা হচ্ছে ট্রান্সলেশন। ডাইরেক্ট অনুবাদ করার মতো, এটা হচ্ছে ট্রান্সলেশন। এটা পুরোটাকে হচ্ছে সেন্ট্রাল ডগমা। তো সেন্ট্রাল ডগমা পড়ার আগে যখন পড়লাম, এবার হচ্ছে রেপ্লিকেশন পড়তে হবে, ডিএনএ রেপ্লিকেশন। তো ডিএনএ রেপ্লিকেশন তো ডিএনএ রেপ্লিকেশনের জন্য প্রথমে থাকবে আরএনএ পলিমারেজ, তারপরে আবার ডিএনএ পলিমারেজ। আরএনএ পলিমার থেকে তৈরি হবে আরএনএ পলিমারেজ। তো ধরো আরএনএ পলিমারেজ লাগবে, ডিএনএ পলিমারেজ লাগবে, ডিএনএ পলিমারেজ। এবার ডিএনএ পলিমারেজের পর তোমার আগে একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে হেলিকেজ। এতগুলি কি এনজাইম লাগবে, হেলিকেজ এনজাইম লাগবে, হ্যাঁ হেলিকেজ লাগবে। তো এখানে একটা ধরো সাইট থাকছে, এই জায়গাটা সাইট থাকছে, যাকে ওআরআই বলা হয়। একটা সাইট থাকে ডিএনএর মধ্যে, যেখান থেকে তোমার কি শুরু হবে, আনজিপিং শুরু হবে। আনজিপিং মানে হচ্ছে ডিএনএটা খোলা, ডিএনএ খুলতে শুরু করবে। এরকম ডিএনএ আছে তো এরকম খুলতে শুরু করবে, ডিএনএ আছে তো এভাবে খুলতে শুরু করবে, এরকম তো ডিএনএ কি আস্তে আস্তে খুলতে শুরু করছে। তো এই যে জায়গা থেকে খুলছিল, এটাকে বলা হচ্ছে ওআরআই সাইট। একটা জায়গা থেকে ডিএনএ খুলতে শুরু করবে এরকম। তো এটাকে বলা আনজিপিং বা ডিএনএ খোলা বলা হয়। তো এবার ডিএনএ খুলতে শুরু করবে। এই যখন ডিএনএ খুললো, কার সাহায্যে খুলবে, এই যে হেলিকেজের সাহায্যে। কার সাহায্যে ডিএনএ খুলবে, এখান থেকে খুলবে, এই সাইডে এখান থেকে খুলবে, কিন্তু কার সাহায্যে খুলবে, হেলিকেজের সাহায্যে। বুঝা গেল, কার সাহায্যে খুলবে, আনজিপিং। যদি বলে আনজিপিং কোন এনজাইমের সাহায্যে হয়, তাহলে হেলিকেজের সাহায্যে। এবার এখানে বাইন্ড হবে কি, আরএনএ পলিমারেজ বাইন্ড হবে। এই আরএনএ পলিমারেজ কী করবে, আরএনএ পলিমারেজ তৈরি করবে ডিএনএ পলিমারেজ কী করবে, ডিএনএ পলিমারেজ তৈরি করবে। এই ডিএনএ পলিমারেজ তৈরি করবে। আর এটা ধরো 5 এন্ড আছে, এটা 5 এন্ড, ডিএনএর দুটো এন্ড থাকবে, একটা 5 এন্ড একটা 3 এন্ড। ধরো এরকমই থাকে, এমন না যে দুটো 3 থাকবে, এরকম থাকে না। এমন না যে দুটো 5 থাকবে, এমন না যে ওপরেটাকে 5 রাখতে হবে, নিচেটায় 3, এমন না। আমি ধরলাম, তুমি নিচেরটাকে 5 ধরতে পারো, তো কী হলো, ওপরটা 5 নিচেটা 3 ধরো, এরকম থাকবে। এবার বিষয় হলো যে
এখানে যখন ডিএনএ পলিমারেজ তৈরি হলো তখন কী হলো, এটা 5 এন্ড, তো এটা কি 3 এন্ড আছে, এটা যদি 3 এন্ড আছে তো এটা 5 এন্ড আছে। একটা জিনিস মনে রাখবা যে ডিএনএ ফরমেশন সবসময় 3 এন্ড টু 5 এন্ড হয়। ডিএনএ ফরমেশন 3 এন্ড টু 5 এন্ড হয়। এই 3 এন্ড টু 5 এন্ড কেন হয় ওটা আগের একটা ভিডিও করেছিলাম একদিন, ওই ভিডিওতে বলেছিলাম, দেখে নিবা একটু, যে 3 এন্ড টু 5 এন্ড ডিএনএ ফরমেশন হয়। এটা মনে রাখবা, ডাইরেক্ট মনে রাখলে আরও ভালো। ডিএনএ ফরমেশন তাহলে 3 এন্ড টু 5 এন্ড, কিন্তু দেখো এখানে এই দিক থেকে যদি ডিএনএ ফরমেশন হতে শুরু করে তাহলে কিন্তু এটা তো 5 এন্ড, 5 এন্ড থেকে তো ডিএনএ ফরমেশন হতে পারে না, কিন্তু এখানে দেখো 3 এন্ড, তো এদিক থেকে ডিএনএ ফরমেশন হতে পারবে, এই থেকে ডিএনএ ফরমেশন হতে পারবে এই দিকটা, যেহেতু 3 এন্ড থেকে, কিন্তু এদিকে 5 এন্ড তো পারবে না, তখন কী হবে, এদিক থেকে ডিএনএ ফরমেশন হতে যাবে। একই পদ্ধতি আরএনএ পলিমারেজ লাগবে, আরএনএ পলিমারেজ থেকে ডিএনএ পলিমারেজ তৈরি হবে, ডিএনএ পলিমারেজ এই দিক থেকে হবে। কিন্তু দেখো এইটুকুটা ডিএনএ তৈরি হলো এদিক থেকে, আর এদিকটা এদিক থেকে ডিএনএ তৈরি হলো এদিক থেকে, আর এদিকটা এদিক থেকে, এইটুকুটা ডিএনএ তৈরি হলো। এই যে বললাম না সেমি কনজারভেটিভ, অর্ধ সংরক্ষণ, দেখো এদিকটা অর্ধেক থেকে গেছে, সংরক্ষণ থেকে গেছে এদিক থেকে, আর এদিকটা নতুন তৈরি হচ্ছে, এদিকটা তৈরি হচ্ছে। এবার এই যে ওয়ারের সাইডে আছে, এই যে হেলিকাজ, ওয়ারের সাইডে যে হেলিকাজ আছে, হেলিকাজ ভাববে যে না আমি এখনও করবো, আমি এখনও কি আনজিপ করে যাব, মানে ভেঙে যাব, আমি খুলে যাব ডিএনএকে। এবার আস্তে আস্তে খুলতে খুলতে এদিকে আসবে, আর একটু করে খুলবে আর একটু করে এই মনে তৈরি হবে, একটু করে, আর এটা তো সোজা তৈরি হতে হতে চলে যাবে, এটা ডিএনএ তৈরি হবে সোজা এরকম হতে হতে, আর এটা কি একটু করে খুলবে আর একটু করে তৈরি হবে, একটু করে খুলবে একটু করে তৈরি হবে, একটু করে খুলবে একটু করে তৈরি হবে, একটু করে খুলবে একটু, যতটুকু খুলবো ততটুকু তৈরি হবে। যেহেতু এদিক থেকে হচ্ছে, এদিক থেকে তো হতে হতে আসবে না, এই ডাইরেকশন হতে হতে আসছে এদিক থেকে, তো একটু করে হচ্ছে আর একটু করে খুলছে, যেটুকু খুলছে ওইটুকু হচ্ছে, বা এদিকটা হয়ে আছে, যেটুকু খুলছে ওইটুকু হয়ে গেলো, ফের একটু খুললো ওইটুকু হয়ে গেলো, ফের একটু খুললো ওইটুকু হয়ে গেলো, একবারে তো খুলে না, আস্তে আস্তে খুলছে আর আস্তে আস্তে হচ্ছে। তাহলে এই যে ছোটো ছোটো ফ্র্যাগমেন্ট অর্থাৎ খণ্ড খণ্ড করে তৈরি হচ্ছে ডিএনএ, হ্যাঁ, এটা কিসের জন্য, যে 3' থেকে করতে হবে, 5' থেকে ডিএনএ ফর্মেশন হয় না। 5' থেকে এই যে ছোটো ছোটো খণ্ড করে করে ডিএনএগুলো তৈরি হচ্ছে, এটা বলা হচ্ছে ওকাজাকি ফ্র্যাগমেন্ট বা ওকাজাকি খণ্ডক বলা হয়। 2023 কোশ্চেন এসেছিল জেনপাতে, ওকাজাকি ফ্র্যাগমেন্ট বলা হয়, ওকাজাকি বা খণ্ডক বলা হয়, বা ওকাজাকি ফ্র্যাগমেন্ট বা ওকাজাকি খণ্ডক বলা হয়। কেন কেন বোঝা গেলো যে ডিএনএ ফর্মেশন কোথায় 3 এন্ড থেকে 5 এন্ড হবে, কিন্তু এখানে বিষয় হচ্ছে এখানে 5 এন্ড আছে, তার জন্য এই দিক থেকে হতে পারবে না। তো 3 এন্ড তো এদিকে আছে, এদিকে 5 থাকলে এদিকে 3 আছে, এদিকে 5 থাকলে এদিকে 3 আছে, তো 3 থেকে যেটুকু খুলবে ওই দিক থেকে হবে, যেটুকু খুলবে ওই দিক থেকে হবে, একটু খুললো একটু হলো, আর একটু খুললো একটু হলো, একটু হলো, আর একটু খুললো একটু হলো, একটু খুলে একটু হলো, একটু খুলে একটু হলো, একটু খুলে একটু হলো, যেটুকু খুলছে ওইটুকু হচ্ছে। এই ছোটো 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 ফ্র্যাগমেন্ট হয় ডিএনএ তৈরি হচ্ছে। এবার এই যে ডিএনএ ছোটো ছোটো ভাঙা ভাঙা ডিএনএগুলো জোড়ার জন্য যেটা লাগবে সেটা হচ্ছে লাইগেজ। লাইগেজ লাইগেজ হচ্ছে আমাদের কাঠ জোড়ার জন্য যেমন ফেভিকল লাগে, তেমন ডিএনএ বডির যেসব জিনিস জোড়াজুড়ি করবে, ডিএনএ যেসব জিনিস জোড়াজুড়ি করবে ওটার জন্য কি লাইগেজ লাগে। এটা হচ্ছে আঠার সাহায্যে কি জোড়ে দেওয়া হবে, এটা হচ্ছে ফেভিকলের মতো দেহের আঠা, দেহের মতো, বুঝা গেলো। এদিক থেকে আস্তে 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 ছোটো ছোটো ফ্র্যাগমেন্ট করতে হবে, এটা ওকাজাকি ফ্র্যাগমেন্ট বলা হয়। ওকাজাকি কিসের সাহায্যে আনজিপিং হচ্ছে, খুলছে কিসের সাথে, হেলিকেজের সাহায্যে। তারপরে এখানে বাইন্ড হচ্ছে কি আরএনএ পলিমারেজ থেকে তৈরি হচ্ছে ডিএনএ পলিমারেজ থেকে আস্তে আস্তে কী হচ্ছে হতে শুরু করছে। তো এই যে এই আর যেটা একদিক থেকে প্রথমে শুরু হয়েছিল আর শেষ পর্যন্ত শেষ হয়ে গেল, ওটাকে বলা হয় লিডিং স্ট্যান্ড বলা হয়। আর নিচেরটাকে বলা হয় ওকাজাকি, দেখো ট্রান্সক্রিপশন, হ্যাঁ, ট্রান্সক্রিপশন আর ট্রান্সলেশন, এগুলো তো মোটামুটি একটু করে জানোই, হ্যাঁ। তো এগুলো থেকে ওরকম কোশ্চেন হয় না, তো যদি পরে অনেক সময় যদি বাঁচে তাই দেন যে কোনো সময় কথা বলতে হতো, আলোচনা করবো ও দুটা। এবার হচ্ছে জেনেটিক কোড, এখান থেকে কোশ্চেন আছে খুব ইম্পর্টেন্ট, দেখলাম জেনেটিক কোড। একটা হচ্ছে জেনেটিক কোডের মধ্যে হচ্ছে সায়েন্টিস্ট হচ্ছে জর্জ গ্যামো, হরগোবিন্দ খরানা জেনেটিক আবিষ্কার করেছে অ্যাকচুয়ালি, জর্জ গ্যামো, হরগোবিন্দ খরানা আর মার্স নিরেনবার্গ, গহম পড়ি না, গহম খাই না, রুটি গহম মনে রাখবো, গহম জেনেটিক কোড, গহম কদু হয় না, কদু হয় না, কদু দিয়ে গহমের রুটি মনে রাখবো। এটা জি ফর কি আছে,
জর্জ গ্যামো, জি ফর জর্জ গ্যামো, এইচ ফর হরগোবিন্দ খরানা, হরগোবিন্দ খরানা, এইচ ফর হরগোবিন্দ খরানা। আর এম ফর মার্শাল নিরেনবার্গ, কো ফর কোডনের জন্য, কোডন আবিষ্কার করেছিল। ডি ফর ডিজেনারেট, আর ইউ ফর ইউনিভার্সাল, এখানে আমার লিখা আছে একটা, এই যে হ্যাঁ, গহম আর কোদু রুটি। জি ফর জর্জ গ্যামো, এইচ ফর হরগোবিন্দ খরানা, এম ফর মার্স নিরেনবার্গ, আর কো ফর কোডন, ডি ফর ডিজেনারেট, আর ইউ ফর ইউনিভার্সাল মানে কি, যে এই যে কোডনটা হবে কি না সবার জন্য, কোডন যে হবে যে সমস্ত কিছুর জন্য একই রকম নিয়ম থাকবে, শুধু অ্যাকচুয়ালি মাইটোকন্ড্রিয়াতে কোডনের নিয়ম আলাদা। আর এই যে প্রোটিস্টা, যে মনের পর প্রোটিস্টা পড়েছিলাম না, প্রোটিস্টা ইউনিসেলুলার ইউক্যারিওটিক পড়েছিলাম, প্রোটিস্টা ফাঙ্গির আগে যেটা পড়েছিলাম, ওতে শুধু প্রোটোজোয়ান যেটি আছে ওতে শুধু ব্যতিক্রম, ওতে শুধু প্রোটোজোয়ান আছে, ওতে শুধু ব্যতিক্রম। বাকি এই যে কোডনের বাকি যতগুলো জীব আছে সমস্ত একই, হ্যাঁ, ইউনিভার্সাল। পদু ডি থেকে ডিজেনারেট হচ্ছে তোমার যে এক একটা মানে কোডনের কাজ কি বলতো, যে অ্যামাইনো অ্যাসিড তৈরি করা, অ্যামাইনো অ্যাসিড নিয়ে আসা এবং প্রোটিন তৈরি করা। কোডনের কাজ হচ্ছে অ্যামাইনো অ্যাসিড নিয়ে আসা আর প্রোটিন তৈরি করা। তো এক একটা প্রোটিন তৈরি করতে যদি মানে এক একটা অ্যামাইনো অ্যাসিড নিয়ে আসার জন্য, হ্যাঁ, যদি অনেকগুলো কোডনের প্রয়োজন হয় কিছু, হ্যাঁ, মানে অনেকগুলো কোডনের প্রয়োজন হয় এক একটা অ্যামাইনো অ্যাসিডকে নিয়ে আসার জন্য, যদি অনেকগুলো কোডনের প্রয়োজন হয় তাহলে যাকে কী বলা হয়, ডিজেনারেট বলা হয়। তো ডিজেনারেট কোদু, তাহলে কোডন, ডি ফর ডিজেনারেট, ইউনিভার্সাল মানে সবার জন্য একই হবে, কিন্তু কিছু এক্সেপশন আছে। কার মাইটোকন্ড্রিয়ার প্রোটিস্টার মধ্যে পড়েছিলাম না, ক্রাইসোফাইট, ডাইনোফ্লাজেট, স্লাইম মল্ট, প্রোটোজোয়ান, শেষে পড়েছিলাম না প্রোটোজোয়ান, চারটা পড়েছিলাম, যে প্রোটোজোয়াটা পড়ে বলেছিলাম। তো ওতে কী দেয়, কোডনটা শুধু ব্যতিক্রম দেখা যায়, আর বাকি সবার ক্ষেত্রে একই দেখা যায়। এবার কোডনের ক্ষেত্রে কোডন কি সবসময় তিনটা থাকে, ট্রিপলেট মানে তিনটা, তিনটা আছে, টোটাল কোডন হচ্ছে 64টা। হ্যাঁ, কোডন হচ্ছে যে কোড করবে, অ্যামাইনো অ্যাসিড তৈরি করবে, অ্যামাইনো অ্যাসিডকে নিয়ে আসবে, তার মধ্যে 61টি। আর স্টাফ কোডন মানে তিনটা হচ্ছে স্টাফ কোডন, মানে ওখানে গিয়ে আর তৈরি হবে না, থেমে যাবে। ওটা হচ্ছে স্টপ কোডন হচ্ছে তিনটা, স্টপ কোডন হচ্ছে কয়টা, তিনটা। স্টপ কোডনটা ডাইরেক্ট জিজ্ঞেস কর, বাকি যে 64টা কোডন আছে জিজ্ঞেস করবে না, কিন্তু স্টপ কোডনটা কী করে, ডাইরেক্ট জিজ্ঞেস করলেই কেমনভাবে জিজ্ঞেস করে, যে স্টাম্প কোডন নিচের কোনটি স্টাম্প কোডন 2022 না তো 21 সালে এসেছিল এটা কোশ্চেন, যে প্রথমে লিখবা জি ডবল এ এরকম করে লিখে দিবা, দিয়ে শুধু আগে একটা করে ইউ লাগিয়ে দিবা, তিনটা হয়ে গেলো, এখানে একটু হলে তিনটা হয়ে গেলো, এখানে ইউ লাগিয়ে যাবে, তিনটা হয়ে গেলো। তাহলে ইউএজি আর ইউএ। প্রথমে কি লিখবা, জি এ লিখে দেবা, জি এ লিখে দেবা, এরকম জি এ লিখে দেবা, জি এ এরকম লিখে দেবা, জি ডবল এ, এখানে একটা ইউ লাগিয়ে দিবা, এখানে একটা ইউ লাগিয়ে দিবা, তিনটা হয়ে গেলো, এখানে একটা ইউ লাগিয়ে দিবা, তিনটা হয়ে গেলো। এটা হচ্ছে স্টপ কোডন, মন রাখার জন্য ভালো। জি দুটো করে লিখবা, কিন্তু জি ডবল এ, এই যে জি ডবল এ, এখানে একটা ইউ লাগিয়ে দেবা, এখানে ইউ লাগিয়ে দেবে, এখানে ইউ লাগিয়ে দেবে, একটা কোডন, দুটো কোডন, তিনটে কোডন, এই তিনটা হচ্ছে স্টপ কোডন মনে রাখতে হবে। এইভাবে মনে রাখবা, ডাইরেক্ট মনে রাখতে ইউ ডবল এ, ইউএজি, ইউজিএ, এটাই কোডনগুলো সব একই মনে হবে, যে আলাদা কিন্তু একই, একদম মনে রাখার জন্য এইভাবে মনে রাখতে হবে, না তো অন্য কোডন দেওয়া থাকবে বুঝতে পারবে না। যেমন দেখো অপশানে ধরো ইউএজি তাও আছে, ইউএজি আছে, তো তোমার ইউএজি, তো ধরো এখানে ইউজি আছে, তো তুমি ভাবে যদি এ ছিল, ইউজি এরকম ছিল নাকি, তো বুঝতে পারবে না, তো ওইভাবে মনে রাখবা। কারণ এই কোডনগুলো এরকম করে থাকে, এটা কিন্তু স্টপ কোডন না, এটা কিন্তু আলাদা কোডিং কোডন, মানে অ্যামাইনো অ্যাসিড তৈরি করবে, অ্যামাইনো অ্যাসিড নিয়ে আসার কোডন হচ্ছে এটা। এবার হচ্ছে এর দুটো কাজ, একটা হচ্ছে ইনহিবিটর কোডন, হ্যাঁ, ইনহিবিটর হচ্ছে একটা হচ্ছে বাধা দিবে, আর একটা হচ্ছে মিথিওনিন বলে যে অ্যামাইনো অ্যাসিড আছে, বলে যে অ্যামাইনো অ্যাসিড আছে, সেটাই কী করবে, কোডন করবে, মানে নিয়ে আসার কাজ। এতে মিথিওনিন বলে যে অ্যামাইনো অ্যাসিড আছে সেটাকে নিয়ে আসবে, বুঝা গেল। এবার হচ্ছে ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট, বুঝতে পারলে, ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট হচ্ছে অ্যালেক্স জেফ্রি। ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট কে আবিষ্কার হয়েছিল যদি বলে, তাহলে হচ্ছে অ্যালেক্স জেফ্রি।
অ্যালেক্স জেফ্রি স্যাটেলাইট ডিএনএ থেকে আবিষ্কার করেছিল ডিএনএ হচ্ছে দু প্রকার, ডিএনএ দুটোই আছে, একটা হচ্ছে বার্ক ডিএনএ, বার্ক ডিএনএ যেগুলো হচ্ছে কোডন করে, যে ইউ এ জি জি এ ইউ এ জি এ ইউ ইউ এ, এই যে এগুলো কোডন করে, এই কোডনগুলো আছে, এটা হচ্ছে বার্ক ডিএনএ। বার্ক ডিএনএ হচ্ছে 99%, মানে সম্পূর্ণ গোটাই বেশিরভাগই হচ্ছে কি কোডিং করা ডিএনএ। আর এই কোডিং করা ডিএনএ পৃথিবীতে মানে ধরো মানুষের ডিএনএ আছে, তো মানুষের সবার এই কোডিং 99% ডিএনএ একই। আর আমাদের যে এই ফিঙ্গারপ্রিন্ট মিলে না, এটা আলাদা হওয়ার হচ্ছে কারণ হচ্ছে স্যাটেলাইট ডিএনএ। স্যাটেলাইট ডিএনএ হচ্ছে 0.1% থাকে বোট নিয়ে নিতে, হ্যাঁ 0.1, এই 0.1 আলাদা হওয়ার কারণে কী হয়, পৃথিবীর প্রত্যেকটা মানুষের ফিঙ্গারপ্রিন্ট আলাদা, ফিঙ্গারপ্রিন্ট প্রতিটা মানুষের ফিঙ্গারপ্রিন্ট আলাদা। এটা কী বলা হয়, এই ওই ফিঙ্গারপ্রিন্টের মাঝে কী বলতে ভি অ্যান্ড টি আর, দুটো ভাগ, তো এটা ভি অ্যান্ড টি আরই মনে রাখবা, ভি অ্যান্ড টি আর, ভি অ্যান্ডটা টি আর মানে কী হচ্ছে ভ্যারিয়েবল নাম্বার অফ টেন্ডার রিপিটার। আসলে এই যে ভি অ্যান্ড টি আরের কী হয়, ঘনত্বটা আলাদা আলাদা হয়। ধরো মানে কারোর সাথে কারোর ডিএনএ মিলাচ্ছে, ধরো ধরো আমার সাথে তোমার ডিএনএ মিলাচ্ছে, তো আমার ডিএনএ মিলাচ্ছে, তো ধরো আমার ডিএনএ হচ্ছে এটা, এটা বৈশিষ্ট্য, এটা বৈশিষ্ট্য আমার ডিএনএ, এটা বৈশিষ্ট্য, এবার ডিএনএর এটা বৈশিষ্ট্য, তো এবার ছবিটা ভালো বোঝা যায়, থাক করতে হবে না, শুধু ভি অ্যান্ড টি আরটা মনে রাখবা, স্যাটেলাইট ডিএনএটা মনে রাখবা, যে ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট কেন আলাদা হয় স্যাটেলাইট ডিএনএর জন্য, আর স্যাটেলাইটের ডিএনএর জায়গায় যদি ভি অ্যান্ড টি আর থাকে তাহলে ভি অ্যান্ড টি আরের জন্য, ভি অ্যান্ড টি আর মানে ভ্যারিয়েবল নাম্বার অফ টেন্ডেন রিপিটার, শুধু এটুকু মনে রাখবা, মনে রাখার চেষ্টা করবা। বহুত বহুত ভেজাল আছে, বহুত কিছু আছে, অত মনে রাখতে হবে, মিনি এসটিআরও মনে রাখতে হবে না, ব্যাস এখান থেকে করবা, এখান থেকে কোশ্চেনগুলো চলে আসবে, আর বাকি যদি কিছু করতে করতে দেখা হয় তো পরেই দেবো।